কেমন আছো আমার গল্প পাঠের আসরের সমস্ত শ্রোতা বন্ধুরা? সাক্ষীর শ্রুতিগল্পের আসর থেকে আমি সাক্ষী একটু বেশ কিছুদিন পরে এলাম তোমাদেরকে একটা বেশ হাস্যরসাত্মক গল্প পড়ে শোনাতে। এই গল্পটি আমি নিয়েছি পরশুরামের গল্প সমগ্র থেকে। গল্পটির নাম স্বয়ম্বরা। শুরু করছি আমার গল্প স্বয়ম্বরা। চাটুজ্জে মশাই পাঁজি দেখিয়া বলিলেন, রাত্রি ৯টা ৫৭ গতে অম্বুবাচী নিবৃত্তি। তার আগে বৃষ্টি থামবে বলে তো মনে হচ্ছে না, এখন তো সবে সন্ধে। বিনোদ উকিল বলিলেন, তাই তো, বাসায় ফেরা যায় কি করে? গৃহস্বামী বংশলোচনবাবু বলিলেন, আহা, বৃষ্টি থামলে সেই চিন্তা করো, আপাতত এখানেই খাওয়া দাওয়ার ব্যবস্থা হোক। এই উদো, বলে আয় তো বাড়ির ভেতরে। চাটুজ্জে বলিলেন, মুসুর ডালের খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা। বিনোদবাবু তাকিয়াটা টানিয়া লইয়া বলিলেন, তা তো হলো, কিন্তু ততক্ষণ সময় কাটে কিসে? চাটুজ্জে মশাই, একটা গল্প বলুন। চাটুজ্জে ক্ষণকাল চিন্তা করিয়া বলিলেন, আর বছর মুঙ্গেরে থাকতে আমি এক বাঘিনীর পাল্লায় পড়েছিলুম। বিনোদবাবু বাধা দিয়া বলিলেন, দোহাই চাটুজ্জে মশাই, বাঘের গল্প আর নয়। চাটুজ্জে একটু ক্ষুণ্ণ হইয়া বলিলেন, তবে কিসের কথা বলবো, ভূতের না সাপের? এই বর্ষায় না 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 না, ও বাঘ, ভূত, সাপ এ সমস্ত অচল। বর্ষায় ভূতের গল্প তো অনেক শুনেছি। আপনি একটি বেশ মোলায়েম দেখে প্রেমের গল্প বলুন দেখি। শোনো, গল্প কিন্তু আমি বলি না, যা বলি সমস্তই নিছক সত্য কথা। আহা, বেশ তো বেশ তো, একটি নিছক সত্য প্রেমের কথাই বলুন। নগেন বলিল, তবেই হয়েছে, চাটুজ্জে মশাই প্রেমের কথা বলবেন? বয়স কত হলো চাটুজ্জে মশাই? আর কটা দাঁত বাকি আছে? প্রেম কি চিবিয়ে খাবার জিনিস? ওরে গর্ধব, দাঁতে প্রেম হয় না, প্রেম হয় মনে। নগেন বলিল, মন তো শুকিয়ে আমসি হয়ে গেছে, প্রেমের আপনি জানেনটাই বা কি? সব ভুলে মেরে দিয়েছেন। প্রেমের কথা বলবে তরুণরা। কি বলিস উদো? তরুণ কি রে বাপু, সোজা বাংলায় বল চ্যাংড়া। ৩-২০ বয়স হলো, কেদার চাটুজ্জে প্রেমের কথা জানে না, জানে যত ওই সব হ্যাংলা চ্যাংড়ার দল। বিনোদবাবু বলিলেন, হাহা, ব্রাহ্মণকে চটাও কেন, শোনোই না ব্যাপারখানা। চাটুজ্জে বলিলেন, বর্ণের শ্রেষ্ঠ হলেন ব্রাহ্মণ। দর্শন বলো, কাব্য বলো, প্রেম তত্ত্ব বলো, সমস্তই বেরিয়েছে ব্রাহ্মণের মাথা থেকে। আবার ব্রাহ্মণের শ্রেষ্ঠ হলেন চাটুজ্জে, যথা বঙ্কিম চাটুজ্জে, শরৎ চাটুজ্জে, আর আর এই কেদার চাটুজ্জে। কেন বলবো না, তোমাদের ভয় করবো নাকি? আরে যাক যাক যাক, আপনি আরম্ভ করুন। চাটুজ্জে মশাই আরম্ভ করিলেন, আর বছরের ঘটনা। আমি এক অপরূপ সুন্দরী নারীর পাল্লায় পড়েছিলুম। নগেন বলিল, এই যে বলছিলেন বাঘিনীর পাল্লায়? বিনোদ বলিলেন, ওই একই কথা। চাটুজ্জে বলিলেন, ওরে মুখ্যু, বাঘিনীর পাল্লায় পড়েছিলুম মুঙ্গেরে, আর এই নারীর ব্যাপারটি ঘটেছিল পাঞ্জাব মেলে, টুন্ডলার ওদিকে। যাক, ঘটনাটা শোন। গেল বছর
মাঘ মাসে চরণ ঘোষ বলল তার ছোট মেয়েটিকে টুন্ডলায় রেখে আসতে, কারণ জামাই সেখানেই কর্ম করে। সুবিধেই হলো, পরের পয়সায় সেকেন্ড ক্লাসে ভ্রমণ, আর ফেরবার পথে একদিন কাশীবাসও হবে। মেয়েটাকে তো নির্বিবাদে পৌঁছিয়ে দিলুম। ফেরবার সময় টুন্ডলা স্টেশনে দেখি গাড়িতে তিলার্ধ জায়গা নেই। আগ্রা ফেরত এক পাল মার্কিন ভবু ঘুরে সমস্ত ফার্স্ট আর সেকেন্ড ক্লাসের বেঞ্চি দখল করে বসে আছে। ভাগ্যিস জামাই রেলের ডাক্তার, তাই গার্ডকে বলে কয়ে আমায় একটা ফার্স্ট ক্লাসে ঠেলে তুলে দিলে, আর গাড়িও তখনই ছাড়ল। তখন এই সকাল 7টা হবে, কিন্তু কুয়াশায় চারিদিক আচ্ছন্ন। গাড়ির মধ্যেও সমস্তই কেমন ঝাপসা। কিছুক্ষণ ধাঁধা লেগে চুপটি করে দাঁড়িয়ে রইলুম। তারপর ক্রমে ক্রমে কামরার ভেতরটা ফুটে উঠল। দেখেই তো আমার চক্ষু স্থির। ওধারের বেঞ্চিতে একটা অসুরের মতন আখাম্বা ঢেঙা সাহেব চিৎপাত হয়ে চোখ বুজে হাঁ করে শুয়ে আছে, আর মাঝে মাঝে বিড়বিড় করে কি সব বলছে। আর দু বেঞ্চির মাঝে মেঝের ওপর আর একটা বেঁটে মোটা সাহেব মুখ গুঁজে ঘুমুচ্ছে। তার মাথার কাছে একটা খালি বোতল গড়াগড়ি যাচ্ছে। এধারের বেঞ্চিতে কেউ নেই, কিন্তু তাতে দামি বিছানা পাতা, আর তার উপর একটা অদ্ভুত পোশাক, বোধহয় ভাল্লুকের চামড়ারই বা কিছু হবে, আর নানা রকম জিনিসপত্র ছড়ানো রয়েছে। গাড়ি তো চলছে, পালাবার তো উপায় নেই। বেঞ্চির শেষ দিকে একটা চেয়ারের মতন জায়গা ছিল, তাইতে বসে দুর্গা নাম জপতে লাগলুম। কোনো গতিকে সময় কাটতে লাগলো, আর সাহেব দুটো শুয়েই রইল। তাই দেখে আমার মনে একটু একটু করে সাহস এলো। হঠাৎ বাথরুমের দরজা খুলে বেরিয়ে এলো এক অপরূপ মূর্তি। দূর থেকে বিস্তর মেম সাহেব দেখেছি, কিন্তু এমন সামনাসামনি দেখবার সুযোগ তো কখনো ঘটেনি। মুখখানি যেন চীনে করমচা, ঠোঁট দুটি পাকা লঙ্কা, মার্বেলে কোঁদা আজানুলম্বিত দুই বাহু, ঘাড় ছাঁটা চুল, আর পরনে একটি 1.5 হাতি গামছা। বিনোদবাবু বলিলেন, গামছা? এই গামছা নয় চাটুর্যে মশাই, ওকে বলে স্কার্ট। ও কাঠফাট জানি নে বাবা, স্পষ্ট দেখলুম বাঁদিপোতার গামছা খাটো করে পরা। তার নিচে নেমে এসেছে গোলাপি কলা গাছের মতন 2 পা। মোজা আছে কি নেই ঠিক বুঝতে পারলুম না। দেহযষ্টি কথাটা এতদিন ছাপার হরফেই পড়েছি, এবার সচক্ষে দেখলুম, হ্যাঁ, যষ্টি বটে। সঞ্চারিণী পল্লবিনী লতেব নয়, একেবারে জ্বলন্ত হাউইয়ের কাঠি। দেখে বড়ই ভক্তি হলো। কপালে হাত ঠেকিয়ে বললুম, সেলাম মেম সাহেব। ঠিক করে হাসলেন। পাকা লঙ্কার ফাঁক দিয়ে গুটি কত কাঁচা ভুট্টার দানা যেন দেখা গেল। ঘাড় নেড়ে বললেন, গুড মর্নিং। মেম নৃত্য পড়া অপ্সরার মতন চঞ্চল ভঙ্গিতে এসে বেঞ্চে বসলেন। আমি কাঁচুমাচু হয়ে চেয়ার ছেড়ে উঠে পড়লুম। মেম বললেন, সিট ডাউন বাবু, ডারো মাত। দেবীর এক হাতে বড়া ভয়, অপর হাতে সিগারেট। বুঝলুম প্রসন্ন হয়েছেন। আর আমায় মারে কে? ইংরেজি ভালো জানি না বটে, হিন্দি ইংরেজি মিশিয়ে নিবেদন করলুম যে নিতান্ত স্থান না পেয়ে এই অনধিকার প্রবেশ করেছি। অবশ্য গার্ডের হুকুম নিয়ে মেম সাহেব যেন কসুর মাফ করেন। মেম আবার অভয় দিলেন। আমি ফের বসে পড়লুম, কিন্তু নিস্তার নেই। মেম সাহেব আমার পাশে বসে একটু দাঁত বার করে আমাকে এক দৃষ্টিতে নিরীক্ষণ করতে লাগলেন। এই কেদার চাটুর্যেকে সাপে তাড়া করেছে, বাঘে পেছু নিয়েছে, ভূতে ভয় দেখিয়েছে, হনুমানের দাঁত খিচিয়েছে, পুলিশ কোর্টের উকিল জেরা করেছে, কিন্তু এমন অবস্থা তো কখনো ঘটেনি। 60 বছর বয়স,
রংটি উজ্জ্বল শ্যামও বলা চলে না। 5 দিন খৌরি হয়নি, মুখ যেন কদম ফুল। কিন্তু এই সমস্ত বাধা ভেদ করে লজ্জায় সে আমায় আকর্ণ বেগনি করে দিলে। থাকতে না পেরে বললুম, মেম সাহেব ক্যা দেখতা? মেম হু 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 করে হেসে বললেন, কুছ নেই কুছ নেই, নো অফেন্স। তুম কৌন হ্যায় বাবু? আমার আত্মমর্যাদায় ঘা পড়ল। আমি কি সং নাকি চিড়িয়াখানার জন্তু? বুক চিতিয়ে মাথা খাড়া করে বললুম, আই কেদার চাটুর্যে, নো জু গার্ডেন। মেম আবার হু হু করে হেসে বললেন, বেঙ্গলি? আমি সগর্বে উত্তর দিলুম, ইয়েস স্যার, হাই কাস্ট বেঙ্গলি ব্রাহ্মণ। পৈতেটা টেনে বার করে বললুম, সি আপ কন হ্যাঁ ম্যাডাম? বিনোদবাবু বললেন, ছি চাটুর্যে মশাই, মেয়েদের পরিচয় জিজ্ঞাসা করলেন? ওটা যে এটিকেটে বারণ। কেন করব না? মেম যখন আমার পরিচয় নিলে তখন আমিই বা ছাড়বো কেন? মেম কিন্তু মোটেই রাগ করলেন না। জানালেন যে তার নাম জোন জিল্টার, নিবাস আমেরিকা। এদেশে এর পূর্বেও কবার এসেছিলেন। ইন্ডিয়া বড়ই আশ্চর্য জায়গা। আমি সাহস পেয়ে সাহেব দুটোকে দেখিয়ে জিজ্ঞাসা করলুম, এরা কারা? মেমটি বড়ই সরলা, বেঞ্চির উপরে ঢ্যাঙা সাহেবের দিকে করে আঙুল বাড়িয়ে বললেন, দ্যাট চাপি, ইনি হচ্ছেন টিমথি চোপার, নিবাস ক্যালিফোর্নিয়া। আমাকে বিবাহ করতে চান। ইনি 10 কোটির মালিক। আর যিনি গড়াগড়ি যাচ্ছেন, ইনি হচ্ছেন ক্রিস্টোফার কলম্বাস ব্লাটো। ইনিও আমাকে বিবাহ করতে চান। এরও 10 কোটি ডলার আছে। আমি গম্ভীরভাবে বললুম, কলম্বাস আমেরিকা আবিষ্কার করেছিলেন। মেম বললেন, আর সে অন্য লোক। এরা আমেরিকায় থেকেও কিছু আবিষ্কার করতে পারেননি। দেশটা একদম শুকিয়ে গেছে। মেথিলেটেড স্পিরিট ছাড়া আর কিছুই মেলে না। তাই এরা দেশত্যাগী হয়ে খাঁটি জিনিসের সন্ধানে পৃথিবীময় ঘুরে বেড়াচ্ছেন। জিজ্ঞাসা করলুম, ও এরা বুঝি তাহলে মস্ত স্পিরিচুয়ালিস্ট? মেম বললেন, ভেরি। এমন সময় ঢেঙা সাহেবটা চোখ মেলে কটমট করে চেয়ে আমার দিকে ঘুষি তুলে বললেন, ইউ ইউ গেট আউট, গেট আউট। আর বেটেটাও হঠাৎ হাত পা ছুটতে শুরু করলে। আমি আমার লাঠিটা বাগিয়ে ধরে ঠক ঠক করে ঠুকতে লাগলুম। আর মেম সাহেব বিছানা থেকে তার পালক মোড়া চটি জুতো তুলে নিয়ে ঢ্যাঙার 2 গালে পিটিয়ে আদর করে বললেন, ইউ ফাক, ইউ ফাক। আর বেটেটাকে লাথি মেরে বললেন, ইউ ফিক, ইউ ফিক। দুটোই তখনই আবার হাঁ করে ঘুমিয়ে পড়ল। মেম তাদের বুকের ওপর এক এক পাটি চটি রেখে দিয়ে সস্থানে ফিরে এসে বললেন, হয় নেই বাবু। ভরসাই বা কোথায়? আরব্য উপন্যাসে পড়েছিলুম একটা দৈত্য এক রাজকন্যাকে সিন্ধুকে পুড়ে মাথায় নিয়ে ঘুরে বেড়াতো। আর দৈত্যটা ঘুমোলে রাজকন্যা তার বুকের ওপর একটা ঢিল রেখে দিয়ে যত রাজ্যের রাজপুত্র জুটিয়ে আংটি আদায় করতেন। ভাবলুম, এইবার সেরেছে রে। এই মেম সাহেব দুটো দৈত্যের ঘাড়ে চড়ে বেড়াচ্ছে। এখনই 99 আংটির মালা বের করবে। যা ভয় করেছিলুম ঠিক তাই। আমার হাতে একটা রূপো আর তামার তারে জড়ানো পলা বসানো আংটি ছিল। মেম হঠাৎ সেটাকে দেখে বললেন, হাউ লাভলি, দেখি দেখি বাবু, কিরকম আংটি? আমি ভয়ে ভয়ে হাতটি বাড়িয়ে দিলুম। মেম ফস করে আংটিটি খুলে নিয়ে নিজের আঙুলে পরে বললেন, বিউটিফুল। হরে রাম, এ যে আমার ত্রিসন্ধ্যা জপ করার আংটি। হায় হায়, এই ম্লেচ্ছ মাগি এটাকে অপবিত্র করে দিলে। আমার চোখ ছলছল করে উঠল, কিন্তু কৌতূহল খুব হলো। বললুম, মেম সাহেব, আপকা আর কাইঠো আংটি হ্যায়? 99?
মিম বেঞ্চির তলা থেকে একটি তোরঙ্গ টেনে এনে তা থেকে একটি অদ্ভুত বাক্স খুলে আমাকে দেখালেন। চোখ ঝলসে গেল। দেরাজের পর দেরাজ, কোনোটায় গলার হার, কোনোটায় কানের দুল, কোনোটায় আরো কিছু। একটা আংটির ট্রে, তাতে 20-25টা হবে। আমার সামনে ধরে বললেন, যেটা খুশি নাও বাবু। আমি বললাম, ওমা, সে কি কথা! আমার আংটির দাম তো মোটেই 9 শিকে। আমি ওটা আপনাকে প্রেজেন্ট করলুম। সাবধানে রাখবেন, ভেরি হোলি আংটি। মেম বললেন, ইউ ওল্ড চিয়ার, কিন্তু তোমাকে উপহার যদি আমি দিই, আমার উপহারও তোমার ফেরত দেওয়া উচিত নয়। এই বলে একটি চুনির আংটি আমার আঙুলে পরিয়ে দিলেন। বললুম, থ্যাংক ইউ মেম সাহেব, আমি আপনার গোলাম, ফরগেট মি নট। মনে মনে বললুম, ভয় নেই ব্রাহ্মণী, এই আংটি তোমার জন্যই রইল। ট্রেন এটাওয়ায় এসে পৌঁছলো। কেলনারের খানসামা চা, রুটি, মাখন নিয়ে এসে জিজ্ঞাসা করলেন, টি হুজুর। মেম ট্রে রাখলেন। তারপর আমার লাঠিটা নিয়ে ঢেঙা আর বেটেকে একটু গুঁতো দিয়ে বললেন, গেট আপ চিমি, গেট আপ লটো। তারা বুনো শুয়োরের মতন ঘুঁতঘুঁত করে কি যে বললে শুনতে পেলুম না। আন্দাজে বুঝলুম তাদের ওঠবার অবস্থা হয়নি। মেম আমাকে জিজ্ঞাসা করলেন, চাচি, তুমি খাবে? আপত্তি নেই তো? মহা ফাঁপড়ে পড়া গেল। ম্লেচ্ছ নারীর সহস্ত মিশ্রিত, কিন্তু ভুরভুরে খোসবায়। শীতটাও খুব পড়েছে। শাস্ত্রে তো চা খেতে বারণ কোথাও নেই। তাছাড়া রেলগাড়ির মতন বৃহৎ কাষ্ঠে বসে শীত নিবারণের জন্য ঔষধার্থে যদি চা পান করা যায়, নিশ্চয়ই দোষও নাস্তি। বললুম, ম্যাডাম লক্ষ্মী, তুমি যখন নিজ হাতে চা দিচ্ছ, তখন কেন খাবো না? তবে রুটিটা থাক। চায়ে মনের কপাট খুলে যায়। খেতে খেতে অনেক বেফাঁস কথা মুখ দিয়ে বেরিয়ে পড়ে। অশ্বত্থামা যেমন দুধের অভাবে পিটুলি গোলা খেয়ে আহ্লাদে নৃত্য করতেন, নিরীহ বাঙালি তেমনি চায়েতেই মদের নেশা জমায়। বঙ্কিম চাটুর্যের তারিফ করে চা খেতে শেখেননি। সর্দি টর্দি হলে আদা নুন দিয়ে খেতেন। তাতেই লিখতে পেরেছেন, বন্দি আমার প্রাণীশ্বর। আজকাল চায়ের কল্যাণে বাংলাদেশে যেন ভাবের বন্যা এসেছে। ঘরে ঘরে চা আর ঘরে ঘরে প্রেম। সেকালের কবিদের বিস্তর বায়নাক্কা ছিল, উপবন রে, চাঁদ রে, মলয় রে, কোকিল রে, তবে পঞ্চস্বর ছুটবে। এখন কোনো ঝঞ্ঝাট নেই। চাই শুধু দুটো হাতল ভাঙা বাটি, একটু ছেঁড়া অয়েল ক্লথ আর একটা কেরোসিন কাঠের টেবিল। দুধারে 2 তরুণ তরুণী, আর মধ্যেখানে ধূমায়মান কেতলি। ভাগ্যিস বয়সটা 60, তাই বেঁচে গিয়েছিলুম। মেমকে জিজ্ঞাসা করলুম, আচ্ছা মেম সাহেব, এই যে 2 হুজুর গড়াগড়ি যাচ্ছেন, এরা দুজনেই তো আপনার পানি প্রার্থী। তো আপনি কোন ভাগ্যবানটিকে বরণ করবেন? মেম বললেন, সে একটি সমস্যা, আমি এখনো মনস্থির করতে পারিনি। কখনো মনে হয় চিমি উপযুক্ত পাত্র, বেশ লম্বা, সুপুরুষ, আমাকে ভালোবাসে খুব, কিন্তু মদ খেলেই ওর মেজাজ খারাপ হয়ে যায়। আর ওই যে ব্লটো, যদিও বেটে মোটা আর একটু বয়স হয়েছে, কিন্তু আমার অত্যন্ত বাধ্য আর নরম মন। একটু মদ খেলেই ও আবার কেঁদে ফেলে। বড় মুশকিলে পড়েছি, দুজনেই নাছোড়বান্দা। যা হোক, এখনো ঘন্টা সময় পাওয়া যাবে। হাওড়া পৌঁছবার আগেই স্থির করে ফেলবো। আচ্ছা চাচাচি, তুমি বলো না, এদের মধ্যে কাকে বিয়ে করা উচিত? বললুম, মেম সাহেব, আপনি এদের স্বভাব চরিত্রের যা বর্ণনা করলেন, তাতে তো বোধহয় দুটি অতি সুপাত্র। তবে কিনা এরা যেরকম বেহুশ হয়ে পড়ে আছেন। মেম বললেন, ও কিছু না, একটু পরে
দুজনে একেবারে চাঙ্গা হয়ে উঠবে। আমি বললুম, তা আপনার যদি নিজের কোনোটির ওপরে বেশি ঝোঁক না থাকে তবে আপনার বাপ মার ওপরে স্থির করার ভার দিন না। মিম বললেন, আমার বাপ মা তো কেউ নেই, নিজেই নিজের অভিভাবক। দেখো চ্যাটার্জি, আমি তোমার উপরেই ভার দিলুম, তুমি বেশ করে দুটোকে ঠাউরে দেখো তো। মোগলসরাইয়ে নেমে যাওয়ার আগেই তোমার মত আমাকে জানাবে। ভেবেছিলুম একটা টাকা ছুঁড়ে চিত উপুর করে দেখে মন স্থির করব, কিন্তু তুমি যখন রয়েছ তখন তার আর দরকার নেই। ব্যবস্থা মন্দ নয়, আত্মীয় বন্ধুদের জন্য এ পর্যন্ত তো বিস্তর বরকনে ঠিক করে দিয়েছি, কিন্তু এমন অদ্ভুত পাত্র দেখার ভার তো কখনো পাইনি। দুজনেই ক্রোড়পতি, আর দুটোই পাড় মাতাল। একটা লম্বায় বড় আর আরেকটি ওজনে পুষিয়ে দিয়েছে। বিদ্যা বুদ্ধির পরিচয় এই যাবৎ যা পেয়েছি তা শুধু ঘোঁত ঘোঁত। চুলোই যাকগে, মেমের যখন আপত্তি নেই তখন যেটার হয় একটা নাম বলবো। আর যদি বুঝি যে মেম আমার কথা রাখবে তবে বলবো, মা লক্ষ্মী, যখন আগেই মাথা মুড়িয়েছ তখন বাকি কাজটুকুও সেরে ফেলো। এই দুটো ভাবি স্বামীকে ঝেঁটিয়ে নরকস্থ করো। গল্প করতে করতে বেলা প্রায় 9:30 হয়ে এলো। এরপরই একটা ছোট স্টেশনে গাড়ি থামবে। সেই অবসরে সাহেব মিমরা খানা কামরায় যাবে। এতক্ষণ ঠাউর হয়নি, এখন দেখতে পেলুম চা খেয়ে মেমের ঠোঁট ফ্যাকাশে হয়ে গেছে। বুঝলুম রংটি ছিল কাঁচা। মেম একটি সোনার কৌটো খুললেন, আর তা থেকে বেরুলো একটা ছোট আরশি, একটি লাল বাতি আর একটি পাউডারের পুটুলি। লাল বাতি ঠোঁটে ঘষে নাকে একটু পাউডার লাগিয়ে মুখখানি মেরামত করে নিলেন। গাড়ি থামল। মেম বললেন, চ্যাটার্জি, আমি ব্রেকফাস্ট খেতে চললুম, ঠিমি আর ব্লটো রইল। ওদের দিকে একটু নজর রেখো, হ্যাঁ, যেন জেগে উঠে মারামারি না করে। যদি সামলাতে না পারো তবে শেকল টানবে। আহা, কি সোজা কাজই না দিয়ে গেলেন। প্রায় আধ ঘন্টা পরে কানপুরে গাড়ি থামবে, তখন মেম আবার এই কামরায় ফিরে আসবেন। ততক্ষণ মরি আর কি। লাঠিটা বাগিয়ে নিয়ে ফের দুর্গানাম জপ করতে লাগলুম। ঢেঙা সাহেবটা এবার উঠে বসল। হাই তুললে, চোখ রগড়ালে, আঙুল মটকালে, আর আমার দিকে একবার কটমট করে চাইলে, কিন্তু কিছু বললে না। টলতে টলতে বাথরুমে গেল। উমা, তখন বেটেটা তড়াং করে উঠে কোলা ব্যাঙের মতন ধপ করে আমার পাশে এসে বসল। আমি ভয়ে চেঁচাতে যাচ্ছিলুম, কিন্তু তার আগে সে আমার হাতটা নেড়ে দিয়ে বললে, গুড মর্নিং স্যার, আমি হচ্ছি ক্রিস্টোফার কলম্বাস ব্লটো। আমি সাহস পেয়ে বললুম, সেলাম হুজুর। আমার 10 কোটি ডলার আছে, প্রতি মিনিটে আমার আয়। হুজুর দুনিয়ার মালিক, তা আমি জানি। ব্লটো আমার বুকে আঙুল ঠেকিয়ে বললে, লুক হিয়ার বাবু, আমি তোমাকে 5 টাকা বকশিস দেব। কেন হুজুর? মিস জিল্টারকে তোমার রাজি করাতেই হবে। আমি তোমাদের সমস্ত কথা শুনেছি, তোমারই ওপর সমস্ত ভার। তুমিই তো কন্যাকর্তা। ওই টিমোথি টোপার অতি পাজি লোক, ওর সমস্ত সম্পত্তি আমার কাছে বাঁধা আছে। ও একটি পাড় মাতাল পপার। ওর সঙ্গে বিয়ে হলে মিস জিল্টার মনের দুঃখে মারা যাবেন। এই বলেই ব্লটো ফুপিয়ে ফুপিয়ে কাঁপতে শুরু করে দিলে, আর একটা বোতলে একটু তলানি পড়েছিল সেইটুকু খেয়ে ফেলে বললে, বাবু, তুমি জন্মান্তর মানো। মানি বই কি। আর জন্মে আমি ছিলাম একটি তৃষিত চাতক পক্ষী, আর এই মেম ছিল একটি রূপসী পানকৌড়ি। আমরা দুটিতে। এমন সময় বাথরুমের দরজা নড়ে উঠল,
আর ব্লটো তাড়াতাড়ি আমাকে 5 আঙুল দেখিয়ে ইশারা করে ফের নিজের জায়গায় শুয়ে নাক ডাকতে লাগলো। ঢ্যাঙা সাহেব, মেম যাকে টিমি বলে, ফিরে এসে নিজের বেঞ্চে গ্যাঁট হয়ে বসল। তখন ব্লটো জেগে ওঠার ভান করে হাই তুললে, চোখ রগড়ালে, আর আমার দিকে একবার করুণ নয়নে তাকিয়ে বাথরুমে ঢুকলো। বুঝলাম এবার টিমির পালা। ব্লটো সরে যেতেই সে কাছে এসে আমার হাতটা চেপে ধরলে। আমি আগে থাকতেই বললুম, গুড মর্নিং স্যার। টিমি আমার হাতটায় ভীষণ মোচড় দিলে। বললুম, টিমি বললে, তোমার হাড় গুঁড়ো করে দেব। ভয় ভয় বললুম, ইয়েস স্যার। তোমায় থেতলে জেলি বানাবো। ইয়েস স্যার। মিস জোন জিল্টারকে আমি বিয়ে করবই। আমি সমস্ত শুনেছি। যদি আমার হয়ে তাকে না বলো তবে তোমাকে কিন্তু বাঁচতে হবে না। ইয়েস স্যার। আমার অগাধ সম্পত্তি, 5টা হোটেল, 10টা জাহাজ কোম্পানি, 25টা শুটকি শুয়োরের কারখানা। এই ব্লটোর কি আছে? একটা মদের চোরা ভাঁটি, তাও আবার আমার টাকায়। ও একটা হতভাগা, মাতাল, বেটে বজ্জাত। ব্লটো বোধহয় আড়ি পেতে সমস্ত শুনছিল। হঠাৎ কামরায় ছুটতে ফিরে এসে ঘুষি তুলে বললে, এই কে হতভাগা, কে মাতাল, কে বেটে বজ্জাত? সকলেরই বিশ্বাস যে গান আর গালাগালি হিন্দিতেই ভালো রকম জমে। হিন্দি গালাগালির প্রসাদ গুণ খুব বেশি, তা স্বীকার করি। কিন্তু যদি নিছক আওয়াজ আর দাপট চাও তবে বিলিতি গাল শুনবে, বিশেষ করে মার্কিনী গাল। এক একটি লব্জ যেন তোপ, কানের ভেতর দিয়ে মরমে পশে। ইংরেজি আমি ভালো জানি নে, সব গালাগালির অর্থও বুঝতে পারিনি, কিন্তু তাতে রসগ্রহণের কিছুমাত্র বাধা হয়নি। দেখলুম এক বিষয়ে সাহেবরা আমাদের চেয়ে দুর্বল, তারা বাকযুদ্ধ বেশিক্ষণ চালাতে পারে না। 2 মিনিট যেতে না যেতেই হাতাহাতি আরম্ভ হয়ে গেল। আমি হতভম্ব হয়ে দেখতে লাগলুম। গাড়ি কখন কানপুরে এসে থামলো টেরই পাইনি। হনহন করে মেম সাহেব এসে পড়ল। এই গজকচ্ছপের লড়াই থামানো কি তার কাজ? বললে, টিমি ডিয়ার, ডোন্ট ডোন্ট, ব্লটো ব্লটো ডার্লিং, ডোন্ট, প্লিজ প্লিজ ডোন্ট। কিছুই ফল হলো না। আমি বেগতি দেখে গাড়ি থেকে নেমে ছুট লাগালুম। ফার্স্ট সেকেন্ড ক্লাস সব দেখি খালি। ডাইনিং কারে সকলে তখনও খানা খাচ্ছে। কাকে বলি কাকে বলি কাকে বলি, ওই যে একটি সাদা ফ্লানেলের পেন্টুলুন পরা সাহেব প্ল্যাটফর্মে পায়চারি করে শীষ দিচ্ছে। হন্তদন্ত হয়ে তাকে বললুম, কাম কাম স্যার, কাম স্যার, লেডির মহা বিপদ। সাহেব হুশ করে একটি জোর শীষ দিয়ে আমার সঙ্গে ছুটল। মেম তখন আমার লাঠিটা নিয়ে অপক্ষপাতে 2 বেটাকেই পিটছিলেন, কিন্তু তাদের ভ্রুক্ষেপও নেই, সমানেই ঝুটোপুটি করছে। আগন্তুক সাহেবটি মেমকে জিজ্ঞাসা করলেন, হ্যালো জোন, ব্যাপার কি? মেম তাড়াতাড়ি ব্যাপার বুঝিয়ে দিলেন। সাহেব টিমি আর ব্লটোকে থামাবার চেষ্টা করলে, কিন্তু তারা তাকেই মারতে এলো। নতুন সাহেবের তখন হাত ছুটল। ওরে বাপরে, ঘুষির কি বহর! টিমি ঠিকরে গিয়ে দরজায় মাথা ঠুকে পড়ে চতুর্দশ ভুবন অন্ধকার দেখতে লাগলো, আর ব্লটো পক করে বেঞ্চের তলায় চিৎপাত হয়ে পড়ল। বিলকুল ঠান্ডা। একটু জিরিয়ে নিয়ে মেম আমার সঙ্গে নতুন সাহেবটির পরিচয় করিয়ে দিলেন। ইনি বিখ্যাত মিস্টার বিল বাউন্ডার, খুব ভালো ঘুষি লড়তে পারেন। আর ইনি মিস্টার চ্যাটার্জি, ভেরি ডিয়ার ওল্ড ফ্রেন্ড। সাহেব আমার মুখখানা দেখে বললে, সাম বিয়ার্ড। মেম বললে, থাকুক দাড়ি, ইনি অতি জ্ঞানী লোক। সাহেব আমার হাতটা খুব কোণে নেড়ে দিয়ে বললে, হাউ ডু ডু, হাউ ডু ডু। বেশ শীত পড়েছে নয়? ধাঁ করে আমার মাথায় একটা মতলব এলো। মেম সাহেবকে চুপি চুপি বললুম, দেখুন মিস জোন
কত গোলমালে কাজ কি, টিমি আর ব্লটো দুজনেই তো কাবু হয়ে পড়েছে। আমি বলি কি, আপনি এই বিল সাহেবকে বিয়ে করুন না, হাসালো। মেম বললেন, রাইট, আমার এই কথা এতক্ষণ মনেই পড়েনি। আই সে, বিল, উইল ইউ ম্যারি মি? বিল বললে, রাদার, কে বলে আমি করব না? রাধা মাধব, রাধা মাধব, সাহেব জাতটা ভারী বেহায়া বটে। বিলকে বাধা দিয়ে বললুম, রোশো সাহেব, এক্ষুনি ওসব কেন? আমি হচ্ছি ব্রাইড মাস্টার, কন্যাকর্তা। তোমার কুল শিল আগে জেনে নি, তবে তো আমি মত দেব। বিল বললে, আমার ঠাকুরদা ছিলেন মুচি, আমার বাপও ছেলেবেলায় জুতো সেলাই করতেন। আমি বললাম, ঠিক আছে, তাতে কুলমর্যাদা খুব একটা কমে না। তো তোমার আয় কত? বিল একটু হিসেব করে বললে, মিনিটে 10,000, ঘন্টায় 6 লাখ। কিন্তু চিন্তা করবেন না, আমার মাসি মারা গেলে আরও একটু বাড়বে। তার 25টা বড় বড় পুকুর আছে, নোনা জলে ভর্তি, তাতে তিমি মাছ কিলবিল কিলবিল করছে। বললুম, থাক, আর বলতে হবে না, আমি মত দিলুম। এগিয়ে এসো, আমি আশীর্বাদ করব, রিয়াল হিন্দু স্টাইল। কিন্তু ধান দুব্ব কই? জানলা দিয়ে গলা বাড়িয়ে বললুম, এই কুলি, এই জলদি থোড়া সা ঘাস ছিড়কে লাও তো, পয়সা মিলেগা। ইংরেজি আশীর্বাদ তো জানি না। বললুম, যদি আপত্তি না থাকে তবে বাংলাতেই বলি। নিশ্চয় নিশ্চয়। সাহেবের মাথায় এক মুঠো ঘাস দিয়ে বললুম, বেঁচে থাকো, ধন তো যথেষ্ট আছে, পুত্রও হবে, লক্ষ্মী এই সঁপে দিলুম। কিন্তু খবরদার বেটা, বেশি মদ টদ খেও না কিন্তু, তাহলে ব্রহ্মশাপ লাগবে। সাহেব আরেকবার আমার হাতে ঝাঁকুনি দিয়ে একেবারে যেন নোড়া ছিঁড়ে দিলে। মেমকে বললুম, মা লক্ষ্মী, তোমার ঠোঁটের সিঁদুর অক্ষয় হোক। বীর প্রসবিনী হয়ে কাজ নেই মা, ও আশীর্বাদটা আমাদের অবলাদের জন্যই তোলা থাক। তুমি আর গরিব কালা আসামিদের দুঃখে নিমিত্ত হয়েও না। গুটি কত শান্তশিষ্ট কাচ্চা বাচ্চা নিয়ে সুখে ঘর কন্যা করো। মেম হঠাৎ তার মুখখানা উঁচু করে আমার সে 5 দিনের খোঁচা খোঁচা দাড়ির ওপর, আহা কি বলি, আহা। বিনোদবাবু বললেন, ছি 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 ছি। চাটুর্যে মশাই বলিলেন, হ্যাঁ, দেবী চৌধুরানীতে ওই রকমই তো লিখেছে। আচ্ছা চাটুর্যে মশাই, এই পাকা লঙ্কার আস্বাদটা কেমন লাগলো? তাতে ঝাল নেই, আরে ওই হলো ওদের রেওয়াজ, ওই রকম করেই ওরা ভক্তি শ্রদ্ধা জানায়, তাতে আবার লজ্জা পাবার কি আছে? চাটুর্যে মশাই বলিতে লাগিলেন, তারপর দেখি ওই ঢেঙা আর বেঁটে মুখ চুন করে নেমে যাচ্ছে, আর জনা 2 কুলি তাদের মালপত্র নামাচ্ছে। গাড়ি ছাড়লো, বিল আর জোন হাত ধরাধরি করে নাচ শুরু করে দিলে। আমি ফ্যাল ফ্যাল করেছে দেখতে লাগলুম। জোন বললে, চ্যাটার্জি, এই আনন্দের দিনে তুমি এমন গ্লাম হয়ে বসে থেকো না, আমাদের নাচে যোগ দাও। বললুম, মাদার লক্ষ্মী, আমার কোমরে বাত, নাচতে কবিরাজের বারণ আছে। তবে তুমি গান গাও, আমরাই নাচি। কি আর করা যায়, পড়েছি জবনের হাতে, একটা রামপ্রসাদী ধরলুম, সমস্ত পথটা এইরকমই চলল। অবশেষে মোগল সারাই এলো। মেম বললে, কলকাতায় গিয়েই তাদের বিয়ে হবে, আমি যেন 3 দিন পরে গ্র্যান্ড হোটেলে অতি অবশ্যই তাদের সঙ্গে দেখা করি। বিস্তর শেক হ্যান্ড, বিস্তর অনুরোধ, তারপর নেমে আমি কাশির গাড়ি ধরলুম। পরদিন আবার কলকাতা যাত্রা। বিনোদবাবু বলিলেন, আচ্ছা চাটুর্যে মশাই, গিন্নি সব কথা শুনেছেন? কেন শুনবেন না, সতী লক্ষ্মী তার 50 বছর বয়স হয়েছে, তোমাদের নবীনদের মতন অবুঝ তো নন যে অভিমানে চৌচির হবেন। আমি বাড়ি ফিরে এসে
তাকে সমস্ত বলেছি। চাটুজ্যেগিনী শুনে কি বললেন? তক্ষুনি একটা উড়ে নাপিত ডেকে বললেন, এই দে তোরে ওই বুড়োর মুখখানা আচ্ছা করে চেঁচে এই ম্লেচ্ছ মাগি উচ্ছিষ্টি করে দিয়েছে। তারপর সেই চুনির আংটিটা কেড়ে নিয়ে গঙ্গা জলে ধুয়ে নিজের আঙুলে পরে ফেললেন। তা এই বউ ভাতের ভোজটা কেমন খেলেন? সে দুঃখের কথা আর নাই বা শুনলে। গ্র্যান্ড হোটেলে গিয়ে জানলুম ওরা কেউই নেই। একটা খানসামা বললে বিয়ের পরদিনই নাকি মেমবেটি পালিয়েছে, আর সাহেব তাকে খুঁজতে গেছে। কেমন লাগলো শ্রোতা বন্ধুরা আমার এই নতুন গল্পটি? ভারী আনন্দদায়ক একটি হালকা রসের গল্প। আমার পড়তে গিয়েও খুব মজা লেগেছে। তোমরাও তোমাদের কমেন্টে জানিও তোমাদের গল্প শুনে কেমন লাগলো। আমি না ভীষণ মাঝে মাঝে অভিমান হয় যে তোমাদের কোনো লাইক পাই না, তোমাদের কোনো কমেন্ট পাই না। সেই জন্য যেন ভেতর থেকে উৎসাহও চলে গেছে আমার। তবে ওই এক আধটা কমেন্ট যা পাই তাতে মনে হয় যে যাই হোক, একজন দুজন হলেও কেউ তো আমার গল্প শুনছে এবং তাদের ভালোও লাগছে। তোমাদের গল্পটি ভালো লাগলে বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজন যারা এরকম গল্প শুনতে ভালোবাসে অথচ পড়ার অসুবিধে, তাদের সঙ্গে শেয়ার করো। আর যারা এখনো সাবস্ক্রাইব করনি আমার চ্যানেল, তারা একটু সাবস্ক্রাইব করে দিও। আবার শিগগির ফিরবো একটা ভিন্ন স্বাদের নতুন গল্প নিয়ে। ততদিন সবাই ভালো থেকো।